আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 13 এর লেকচার 5 নিয়ে। তো এখানে আমরা আমাদের টেক্সট বুকের 29 এবং 30 নম্বর কোশ্চেনের সলিউশন করতে চাই। দেখো 29 নম্বরে আছে একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার এবং একটি দৈর্ঘ্য বিশিষ্ট 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু আছে এবং উপরের অংশ সুষম পিরামিড আছে। তাহলে একটা স্থাপনা আছে, একটা বিল্ডিং মনে করো না, এই বিল্ডিং এর নিচের অংশটা কেমন, একটা আয়তাকার ঘনবস্তু এবং যার দৈর্ঘ্য 3 মিটার। এই ঘনবস্তুটার দৈর্ঘ্য 3 মিটার এবং ওর উপরে একটি সুষম পিরামিড আছে, যে পিরামিডের এবং পিরামিডের একটা ভূমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে দেখো একটা পিরামিড যদি এর উপরে থাকে, তার ভূমি হবে 2 মিটার, তাহলে সে আবার কেমন, এটাই মনে করো আমাদের সেই সুষম পিরামিডটা এর উপরে আছে। তো এর উপরে এরকম একটা সুষম পিরামিড আছে, যে পিরামিডের দেখো এরকম একটা পিরামিড এর উপর আছে। তবে একটা সমস্যা এখানে দেখা গেছে যে পিরামিডের এই ভূমির দৈর্ঘ্য 2 যদি হয়, এটাও 2, এটাও 2, এটাও 2, তো এই সুষম পিরামিডটা অ্যাকচুয়ালি আয়তাকার ঘনবস্তুর উপর ভালোভাবে বসতে পারলো না, পারলো না। কিন্তু তাহলে কেন পারলো না? কারণ এইটুকু সমান যদি 3 মিটার হয়, এটাও তো 3 মিটার, তাহলে আয়তাকার ঘনবস্তুটার এইটুকু জায়গা ফাঁকা থেকে গেল, তাই না? তাই অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, যদি আমরা এরকম একটা আয়তাকার ঘনবস্তু দেখি, এই আয়তাকার ঘনবস্তুর এটা হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার আর এটা হচ্ছে প্রস্থ। তো আমাদের প্রস্থের মান দেওয়া নেই, তবে আমরা জানি এই আয়তাকার ঘনবস্তুটা যদি এইভাবে আড়াআড়ি না রেখে আমরা যদি এভাবে রাখতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না। অ্যাকচুয়ালি ওইভাবেই আছে। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য কিন্তু এই দিকটা বরাবর। দৈর্ঘ্য আমরা ঘনবস্তুটাকে এইভাবে না রেখে এইভাবে রাখা আছে, তাই এটা কিন্তু দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 3 মিটার। ওকে, এবং এর উপর একটি সুষম পিরামিড আছে, এর উপরে সেই পিরামিডটা আমরা যদি এইভাবে পিরামিডটা একটু দেখাই, দেখো এটাই সেই পিরামিড, এর উপরে সুষম পিরামিড আছে, যে পিরামিডের আমরা এইভাবে দেখাবো, এই সেই পিরামিড, সুষম পিরামিড। তাহলে এই ঘনবস্তুটার উপরে আছে পিরামিডটা। তো অ্যাকচুয়ালি এই পিরামিডটা এইভাবে আমি বাধ্য হয়ে দেখাচ্ছি, কিন্তু 2D ছবি আঁকলে এই পিরামিডের কথা যদি বলি, পিরামিডের এই ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আর তাহলে যদি পিরামিড ভূমির উপর দৈর্ঘ্য হয়, আয়তাকার ঘনবস্তুর এর উপরে যদি একটা এইভাবে পিরামিড ওঠে, তো পিরামিডের ভূমির দৈর্ঘ্য হবে এই আয়তাকার ঘনবস্তুর প্রস্থ। দেখো তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ 2, তার দৈর্ঘ্য হচ্ছে 3 এবং এই পিরামিডটার উচ্চতা দেওয়া আছে 3, পিরামিডের উচ্চতা 3 মিটার। ওকে, এরকম একটা কথা। তাহলে এটা যদি 2 হয়, এটাও 2, এটাও 2, এটাও 2, কারণ পিরামিডের ভূমিটা সুষম। সুষম মানে এই ভূমিটাকে যদি সত্যি করে আলাদাভাবে দেখানো হয়, এটা একটা বর্গ টাইপের হবে। এটা কেমন হবে? এটা একটা বর্গ হবে। ওকে, এর উপরে 4টা এই যে পিরামিড, মিশরের পিরামিড মতো উঠে এসছে। ওকে, এই জিনিসটার আমাদের কি বের করতে বলেছে, যে প্রশ্নটা এটা, যে আয়তাকার ঘনবস্তুর এই যে পিরামিডের ভূমির দৈর্ঘ্য কত, 2 মিটার এবং পিরামিডের উচ্চতা 3 মিটার, আয়তাকার ঘনবস্তুটার এই দৈর্ঘ্য 3 মিটার। তাহলে দেখলাম আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কত মিটার বলতো? প্রস্থ হবে 2 মিটার। তাহলে এখন আয়তাকার ঘনবস্তু যেটা আছে, সেই আয়তাকার ঘনবস্তুর উচ্চতাটা কত, রাইট? তো আয়তাকার ঘনবস্তুটা আমরা যদি এই আয়তাকার ঘনবস্তুর রিয়েল ছবি আঁকাই, 3D ছবি আঁকাই, ব্যাপারটা দাঁড়াবে কিন্তু এরকম। এই দেখো এরকম দাঁড়াবে, রাইট? এই বাহু আর এই বাহু সেম হবে, আর এখান দিয়ে আসবে এটা। দেখো এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। আমরা 3D ছবি একটু বুঝতে অবশ্যই কষ্ট হয়, এটা হচ্ছে সেই 3D ছবি। তাহলে এই দেখো, এখন দেখো ক্লিয়ার লাগছে, রাইট? এটা একটা আয়তাকার ঘনবস্তু, যার উপরে আছে একটা পিরামিড। সেই আয়তাকার ঘনবস্তুর এটা হচ্ছে দৈর্ঘ্য, রাইট? এই দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তাহলে এটা দৈর্ঘ্য হলে তার প্রস্থ কোনটা? এই দেখো এটা হচ্ছে প্রস্থ, এই 2 মিটার, এটা হলো প্রস্থ। আর উচ্চতা তাহলে কোনটা? হ্যাঁ না, দৈর্ঘ্য তো এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে তাহলে প্রস্থ। ওকে, দৈর্ঘ্য হলে এটা প্রস্থ, আর উচ্চতা তাহলে আরেকটা হবে, উচ্চতাও হবে। দেখো এটা যদি দৈর্ঘ্য হয়ে থাকে আর এটা প্রস্থ হয়ে থাকে,
তাহলে এটা প্রস্থ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা উচ্চতা, এই উচ্চতাও দেখো 2 মিটার। ওকে, উচ্চতাও 2 মিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর উপরে সুষম পিরামিড আছে। ক্লিয়ার সবাই? এখন এরকম একটা আয়তাকার ঘনবস্তুর উপরে এইভাবে পিরামিড আছে। এখন কি করতে হবে, এই পুরো স্থাপনাটার আমার আয়তন বের করতে হবে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো আয়তন বলতে বোঝাচ্ছে এই এই আয়তাকার ঘনবস্তুটার আয়তন প্লাস পিরামিডের আয়তন। তো আমরা এখানে এই আয়তনটা আগে বের করে নিই, যে এখানে আয়তাকার ঘনবস্তুর, দেখো ঘনবস্তুর আয়তন, দেখো আয়তন সমান এবিসি ঘন একক। তো দৈর্ঘ্য, এ মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 2 মিটার, তাহলে এত ঘন মিটার। এবং হিসাব করলে আমরা পাই মোট কত ঘন মিটার, 3 দোকানে 6, 6 দোকানে 12 ঘন মিটার। এখন আর বাকি থাকলো কি, এই পিরামিডের আয়তন। এবং পিরামিডের আয়তন আমরা জানি, অতএব পিরামিডের আয়তন, এবং পিরামিডের আয়তন সমান কি জানো, 1/3 ইন্টু এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু এক কথায় বলতে পারো প্রিজমের আয়তন। আর প্রিজমের আয়তন মানে ভূমির ক্ষেত্রফল, দেখো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, রিয়েল উচ্চতা, এবং রিয়েল উচ্চতাই দেওয়া আছে 3, রাইট? তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এর ভূমির ক্ষেত্রফলটা একটা ভূমি মানে বোঝাই একটা বর্গের ক্ষেত্রফল, মানে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 স্কয়ার, এবং উচ্চতা বলতে বোঝাচ্ছে 3। তাহলে এটা 3 কেটে গেলে থাকে 4 ঘন মিটার, এত ঘন মিটার। অতএব সমগ্র স্থাপনাটার আয়তন আমরা পাবো কত, 12 যোগ 4 মানে 16 ঘন মিটার। আমার এই ক্ষেত্রফল বের করতে, আয়তন বের করতে কোনো সমস্যা হলো না। এখন আমরা বের করতে চাই এই সমগ্র তলটার ক্ষেত্রফল, রাইট? সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এই আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল প্লাস এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। তবে একটা ব্যাপার এখানে আছে, যখন আয়তাকার ঘনবস্তুটা এভাবে আসে এবং তার উপরে এরকম একটা পিরামিড দেখো তার উপর যখন আসে, তুমি বলো তো এই আয়তাকার ঘনবস্তুর সবগুলো তল কি দেখা যায়? না, দেখা যায় না। কোন তলটা দেখা যায় না? এই দেখো, এই তলটা দেখা যায় না। তাহলে ওগুলো তো আর সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে পড়বে না, রাইট? তাহলে এই নিচের যে ক্ষেত্রফলটা, নিচের ক্ষেত্রফলটা এই 2 হবে না, 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ হবে না। আগে এক কাজ করব, সমগ্রটা ক্ষেত্রফলই বের করব, বের করে এই জায়গার ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। আবার দেখো পিরামিডে যে এর উপরে যে পিরামিডটা আছে, এরকমই মনে করো, এটা ত্রিভুজ আকৃতির, ভালো হচ্ছে না, তো এরকমই একটা পিরামিড মনে করো এর উপরে আছে। তো পিরামিডের পাশের তলগুলোর ক্ষেত্রফল তো দেখা যাচ্ছে, রাইট? কিন্তু পিরামিডের যে ভূমির ক্ষেত্রফল সেটা কি দেখা যাচ্ছে না, কারণ সেটা তো বসে আছে একটা আয়তাকার ঘনবস্তুর উপরে। তাই আমরা বলতে পারছি আয়তাকার ঘনবস্তুর সবগুলো তলের ক্ষেত্রফল বের করব, বের করে এই উপরের অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। আবার কি করব, এই পিরামিডের এই ভূমির ক্ষেত্রফলটাও বিয়োগ করে দিব। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কি করতে হবে, এই আয়তাকার ঘনবস্তুটার সবগুলো তলের ক্ষেত্রফল বের করতে হবে, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর সেটা যোগ করতে হবে, যোগ করে বিয়োগ করে দিতে হবে এই আয়তাকার ঘনবস্তুর উপরের অংশটার ক্ষেত্রফল, উপরের তলের ক্ষেত্রফল, আর পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার না? এখন যদি ওটাই করতে চাও, তাহলে দেখো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আমরা আয়তনটা খুব সহজে পারবো, তাই আয়তন আমি মুছে দিচ্ছি। আমরা চাই সমগ্র আয়তাকার ঘনবস্তুর কি সমগ্র তলের ক্ষেত্রফল, বলো কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান এবি মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এখন 2 ইন্টু এবির মান কত, দেখো এ বি, এই এ যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য 3, তাহলে 3 গুণ 2 মানে 2 ইন্টু এবি প্লাস বিসি মানে 2 গুণ 2, আচ্ছা, প্লাস সিএ 2 গুণ 3, এটা হলো সমান, এটা যদি ক্যালকুলেশন করি 6, এটা হলো 6 আর এটা 4, 6 6 12 আর 4 কত হয় 16 আর 2 দ্বিগুণ করলে 32। ওকে, এটা আমাদের আসলো কত, এটা হচ্ছে 32 বর্গ মিটার। তাহলে এই সমগ্র স্থাপনার ক্ষেত্রফল কত দাঁড়াইছে, 32 বর্গ মিটার। বের করে ফেললাম।
যে আয়তাকার ঘন বস্তুটার এই সমগ্র তলের ক্ষেত্রফল, পরে বিয়োগ করে দিব। ওকে, এখন দেখো এবার এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে যাও লাগবে ভূমির ক্ষেত্রফল। আর ভূমি মানে তো একটা বর্গ, আর এর ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল আমরা জানি 2 স্কয়ার মানে 4। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারছি যে অতএব পিরামিডের ভূমির ক্ষেত্রফল সমান কি বলে ফেলো তো 2 স্কয়ার এত বর্গ মিটার, তাহলে সমান 4 বর্গ মিটার। এখন আরেকটা বিষয় জানার কথা যে এর এই সমগ্র তল বলতে এবার পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল যখন বের করবা তখন তো তোমার লাগবে যে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সমান কি গড়, তাই না? পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা, রাইট? ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা। কিন্তু এই একটা পিরামিডের এই পিরামিডের এরকম যদি আমরা হেলানো উচ্চতা বের করতে চাই তাহলে আমার আগে কি দরকার হয়, ব্যাসার্ধ দরকার হয়, রাইট? সেই ব্যাসার্ধ এখান থেকে তো এইখানে যদি ধরো একটা উচ্চতা, তুমি একদম ভিতরে চলে যাও, যে একটা চোখ বন্ধ করে কল্পনা করো একটা পিরামিডের সেই শীর্ষবিন্দু থেকে লম্বটার দৈর্ঘ্য h সমান 3 দেওয়া আছে, তাহলে এটা কিন্তু 3। আবার পিরামিডের ওই ভূমি মানে ওই যে বিন্দুটা থেকে এইটুকু দূরত্ব, এটার দূরত্ব, রাইট? এই যে কোনো একটা জায়গার দূরত্ব, এটা কিন্তু 90 ডিগ্রি এখানে কোণ হয়, রাইট? এবং এটাকে আমরা বলি যে ব্যাসার্ধ r, রাইট? এখন দেখো এই টোটাল এক বাহুর দৈর্ঘ্য কত বলতো, একটা চতুর্ভুজ, রাইট? এই চতুর্ভুজের এটা হচ্ছে উচ্চতা, আর আমরা এটাকে বলবো দেখো এটা আমার উচ্চতা, আর এই যে এখান থেকে যদি একটা দাগ দিই, এই যে এখান থেকে এই দাগটা এটাই হচ্ছে হেলানো উচ্চতা। এটা বের করতে গেলে আমার এই ব্যাসার্ধ লাগবে, আর যেহেতু এই এক বাহু সমান 2 মিটার, তাহলে এটা সমান ব্যাসার্ধ সমান 1 মিটার। তাহলে আমরা এখানে বলতে পারছি যে এই পিরামিডের ভূমির কেন্দ্র থেকে ব্যাসার্ধের মান বা পিরামিডের ভূমির ব্যাসার্ধ, এখানে বলা যায় যে পিরামিডের ভূমির, আমরা বলতে পারছি পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব কত হবে বলতো? পিরামিডের কেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব r, মানে লম্ব দূরত্ব r সমান হবে 2/1, কারণ যেহেতু টোটালটা 2 মিটার আর অর্ধেকটা হবে 1 মিটার, তাহলে 1 মিটার। অতএব r এর মান পেয়ে গেছি। এখন আমরা বের করতে পারবো অতএব হেলানো উচ্চতা, পিরামিডের হেলানো উচ্চতা বলতো সূত্র কি, এই l সমান h স্কয়ার যোগ r স্কয়ার রুট ওভার সমান h এর মান কিন্তু আমার জানা আছে 3 স্কয়ার যোগ 1 স্কয়ার রুট ওভার সমান 9 যোগ 1, এরকমই তো হয় না যে 9 যোগ 1 10 রুট ওভার 10 এত মিটার। তাহলে h এর l এর মানও আমরা পেয়ে গেছি, রাইট? l এর মান যখন হেলানো উচ্চতা পেয়ে গেছি, অতএব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পারবো। কারণ এবার লিখবো অতএব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল, তাই না? পিরামিডের ভূমির ক্ষেত্রফল প্লাস কি বলতো এই পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস দেখো পার্শ্ব তলের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল কত দেখো 4, অলরেডি বের করেছো 4, প্লাস এই পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল কত? পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমির পরিসীমা, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। তো এখানে আমরা মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে যে 4 প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা কত দেখো, ভূমির পরিসীমা হচ্ছে যে এই 2 যোগ 2 যোগ 2 যোগ 2, মানে ভূমির পরিসীমা হচ্ছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, মানে এটা কত হয় 8 ইন্টু উচ্চতা, হেলানো উচ্চতা l এর মান অলরেডি বের করেছো √10। তাহলে এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি একটা মান অবশ্যই পাবো, এবং দেখি এই মানটা আমাদের কত আসে, 16.649 এত বর্গ মিটার। তাহলে এটা হলো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হলো আমাদের কি এই আয়তাকার অংশটার সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ
এবার আমরা বলতে পারি, এখানে একটু কথা এবার তোমাদের ল্যাঙ্গুয়েজ আকারে লিখে নিতে হবে। কি কথাটা বলতো, এই দুইটা যোগ করে দিলেই কি পুরো স্থাপনার ক্ষেত্রফল পাওয়া যাবে? কখনো না। কারণ এই পিরামিডের ভূমি আর এই আয়তাকার অংশটার উপরের তল এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে ওই দুইটা বাদ দিতে হবে। তাহলে এভাবে লিখবা যে কিন্তু এক্ষেত্রে পিরামিডের ভূমির ক্ষেত্রফল এবং আয়তাকার স্থাপনাটির উপরের তলের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, কারণ এগুলো মানে এর অভ্যন্তরে আছে। তাই আমরা বলতে পারি এই পিরামিডের ভূমির ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার, আর ওর উপরেই স্থাপিত হয়ে আছে সুষমভাবে আয়তক্ষেত্রের তল। তাই আমরা বলতে পারি পিরামিডের ভূমির ক্ষেত্রফল আর আয়তাকার ক্ষেত্রটির উপরের অংশের তল এর মানে ক্ষেত্রফল সেম হবে। তাহলে ওটা যেমন 4 স্কয়ার 4 বর্গমিটার, এটাও 4 বর্গমিটার। তাহলে আমরা এখন ওই ল্যাঙ্গুয়েজটাই লিখে দিবা যে কি লিখবা বলতো, পিরামিডের ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে অনেকগুলো কথা বলে নেওয়ার পরে লিখবা অতএব পিরামিডের ভূমির ক্ষেত্রফল, হ্যাঁ, পিরামিডের ভূমির ক্ষেত্রফল প্লাস আয়তাকার অংশের উপরের তলের ক্ষেত্রফল কত হবে বলতো, যে 4 যোগ 4 সমান সমান 8 মিটার স্কয়ার। অতএব বলা যাবে, অতএব মানে স্থাপনাটির মোট ক্ষেত্রফল সমান সমান টোটাল ক্ষেত্রফল কত ছিল, টোটাল আয়তাকার অংশের ক্ষেত্রফল 32, তার সাথে যোগ হবে টোটাল পিরামিডের ক্ষেত্রফল কত, এই যে 16.649, তার থেকে বিয়োগ হচ্ছে এই এর ভূমির ক্ষেত্রফল আর এর উপরের অংশের ক্ষেত্রফল 8। তাহলে এটা বিয়োগ করলে যে উত্তরটা হবে সেটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছো অঙ্কটা। আমি অনেক ধীরে ধীরে অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি। চলো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি পরের ম্যাথ। এখন আমরা কি করছি, এখানকার 30 নম্বর ম্যাথ নিয়ে ডিসকাস করতে চাই। তো দেখি 30 নম্বর বইয়ে কি আছে। দেখো এখানে আছে যে একটি 25 মিটার দীর্ঘ এবং 18 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ভূমির উপর, তাহলে এই যে ভূমিটার কথা বলছি, এই ভূমিটা কিন্তু 25 মিটার দীর্ঘ। তাহলে এটা যদি ভূমি হয়, এই টোটালটা মাটি, তাই না? এই মাটিটার দৈর্ঘ্য 25 মিটার এবং তাহলে প্রস্থ কত দেওয়া আছে, এর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত মিটার দেওয়া আছে, 18 মিটার। তাহলে এটা হচ্ছে 18 মিটার প্রস্থ বিশিষ্ট একটা ভূমির উপর অবস্থিত একটা দুতলা ঘরের উচ্চতা। তাহলে এটা ঘরের উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা আছে 5, হ্যাঁ উচ্চতা আছে 5 মিটার। তাহলে একটা ঘর যার এই ভূমির দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 18 এবং উচ্চতা 5 মিটার, সেই ঘরের উপরে একটা টিনের দুচালা আছে এবং সেই দুচালাটা এটা হচ্ছে কত, 14 মিটার, এটা হচ্ছে 14 মিটার, দুচালা ঘরের 14 মিটার এবং তাহলে এটাও হচ্ছে 14 মিটার, দেখো এটাও 14 মিটার। তাহলে এই যে ঘরটা আছে সেই ঘরটার আমরা এভাবে বলতে পারছি এটা তাহলে আমাদের কত, এই বাহুটা যদি এটা হচ্ছে 5 আর এটাও আমাদের তাহলে এই যে 5 উচ্চতা। যাই হোক এরকম একটা ঘর আছে, সেই ঘরের আয়তন বের করতে হবে। চলো আমার এই ঘরটা বোঝানোর জন্য আমার এটা খুব হেল্প করবে। কিভাবে, এরকম একটা দুচালা ঘর, খেয়াল করো আমাদের ছবিটা এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা দুচালা ঘর যার এই যে এটা হচ্ছে ঘরের, এটা তো মাটি না, ভূমি, ঘরের ভূমি। তাহলে এটা হচ্ছে সেই 25 আর এটা হচ্ছে ঘরের প্রস্থ, এটা হচ্ছে 18 আর এটা ঘরের উচ্চতা কত, 5। আর এই যে দুইটা চাল আছে, দেখো দুই সাইড থেকে দেখো দুইটা চাল, এই চালের এটাও হচ্ছে, তাহলে ঘরের এটা হচ্ছে প্রস্থ, রাইট? তোমরা প্রস্থর দিক থেকে দেখছো, এখন ঘরের সামনে থেকে দেখছো, এটা একটা চাল যেটা 14, এটা একটা চাল যেটা 14। এখন এটার ক্ষেত্রফল যদি বের করতে হয়, এরকম একটা ঘরের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে আমরা ঘরটাকে যদি এইভাবে না রেখে, চিন্তা করো ঘরটাকে এইভাবে না রেখে, এভাবে না রেখে আমরা এই যে, এখন কিন্তু এটাকে প্রিজম বলা যাচ্ছে না, কিন্তু এটা যদি এভাবে রাখতাম, দেখো এটা এখন প্রিজম, কারণ এটা মাটি থেকে সব লম্বভাবে উঠেছে। তাহলে আমরা ঘরটাকে প্রিজমের মতো করে নিয়ে আমরা কিন্তু অঙ্কটা সহজে করতে পারি, যে ঘরের এই জায়গাটার ভূমির প্রিজম বানায় নিয়ে এই প্রিজমের এই ভূমির কি বানাইতে পারি, ভূমির ক্ষেত্রফল ইনটু এই উচ্চতা। তো এই ঘরটাকে আমরা এইভাবে না রেখে, ঘরটাকে চিন্তা করো, আমরা এইভাবে না রেখে ঘরটাকে ধরে এইভাবে ঘুরায়ে এভাবে সোজা করে নিয়ে প্রিজম বানায় অঙ্কটা করলে ভালো হতো। প্রিজমের ভূমি হবে তাহলে কে, এ বি, এই যে সি, এটা ডি, এটা ই, এটাই হবে ভূমি, রাইট?
বা ওই সাইডটাই ধরো, এটাই হবে ভূমি। তাহলে আমরা তখন কিভাবে অঙ্কটা করবা, এখানে দেখো এইটাকে প্রিজম বিবেচনা করলে ঘরের এক পার্শ্বকে আমরা বলতে পারি এই দোচালা, দেখো দোচালা ঘরটির এক দিকের অংশকে ভূমি ধরে প্রিজম হিসাবে বিবেচনা করা যায়। আচ্ছা, প্রিজম হিসাবে বিবেচনা করা যায়, যার সেই প্রিজমটার যার ভূমি হবে, তাহলে কি যার ভূমি হবে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, তাহলে সেই প্রিজমের উচ্চতা তাহলে কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে উচ্চতা, রাইট? এটাকে উচ্চতা বলা হয়ে যাবে। এই প্রিজমের এটাকে যখন এইভাবে রাখবো তখন এই দৈর্ঘ্যটাই, দেখো এইটা ছিল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হয়ে যাবে উচ্চতা। তখন আমরা কিভাবে এই ভূমির ক্ষেত্রফল বের করব, দেখো প্রিজমের এই যখন এইভাবে আসে, প্রিজমটা এইভাবে রেখে দিয়েছি, এটা কিন্তু ভূমি হয়ে গেছে। তাহলে ভূমিটা একটা আয়তক্ষেত্র গঠন করেছে আর একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ সিডিই। তাহলে এই ক্ষেত্রে তুমি বের করে নিতে পারো ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান কি জানো, এর ক্ষেত্রফল সমান জানো যে b/4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b²। কেন? কারণ এই ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এটাও 14, এটাও 14, আর এটা কত, এই যে এটা প্রস্থ হিসাবে কাজ করেছিল, মানে এটা হলো 18। তাহলে আমার এর মান কত, এই যে 18, বির মান 18 ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু এর মান হচ্ছে এই 14² মাইনাস 18²। এই যে এখান থেকে আমরা একটা মান পাবো, রাইট? তো এটা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এই যে এ বি সিই, আর এ বি সিই এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলো এর দৈর্ঘ্য কি, এটা 18 আর 5, তাহলে গুণ হবে 18 গুণ 5। তাহলে এই দুইটা যোগ করলে, এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমরা টোটাল এই ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব এ বি সি ডি ই প্রিজমের ভূমির ক্ষেত্রফল কত হবে, যে এর ক্ষেত্রফল মানে যোগ এই যে এটা যোগ এটা, এই দুইটা যোগ করে নিব আমরা, যে এই রাশিটা যোগ করে নিব, তাহলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে। তখন আয়তন সহজে বের করা যাবে। আয়তন সমান হবে এই ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এই দুইটার ক্ষেত্রফলের সাথে গুণ করে দিব এই 25 উচ্চতা, তাহলে আয়তন বের হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ব্যাপার এই অধ্যায়ে দেখো বুঝে বুঝে করতে হচ্ছে। আর এই অধ্যায়ে যে 31 আর 32 নম্বর অঙ্ক আছে, অলরেডি আমরা এগুলো করেছি। আশা করি এই ধরনের অঙ্ক করা হয়েছে, আশা করি সবাই পারবা। এখন আমরা